প্রান্তিক পর্যায়ে অর্থায়ন বাড়াতে ক্ষুদ্র ঋণ ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ, মালিকানা ও লভ্যাংশ নিয়ে রয়েছে নানা প্রশ্ন। শেয়ার হোল্ডার যারা কিনা ওই যে ঋণ গ্রহীতা এবং আমানতকারী, তারা সেই ডিভিডেন্ড পাবে। কমার্শিয়াল ব্যাংকে যেমন স্পন্সর ডিরেক্টর বলি, এখানে যারা থাকবে তারা ওই ক্যাপিটাল দিয়েছে, শুধু সেই ক্যাপিটালটুকু ডিভিডেন্ড আকারে তুলতে পারবে। জমে উঠেছে রিহ্যাব ফেয়ার, পছন্দের প্লট ফ্ল্যাট খুঁজে নিতে ক্রেতা দর্শনার্থীর ভিড়, মূল্য ছাড়ের অফার দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। শিল্প খাতে নতুন মাত্রা যোগ করেছে নতুন 3D প্রিন্টিং প্রযুক্তি, দ্রুত বদলে যাবে উৎপাদন শিল্পের ভবিষ্যৎ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত জানাবো। চাহিদা বিশাল, কিন্তু নেই পর্যাপ্ত অর্থায়ন। স্বাভাবিকভাবেই বাধাগ্রস্ত হচ্ছে প্রান্তিক পর্যায়ের বেসরকারি উদ্যোগ। অর্থের খরা কাটিয়ে উঠতে ক্ষুদ্র ঋণ ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, ব্যাংকটির তদারকি করবে কোন সংস্থা? শেয়ার হোল্ডার হলে প্রতিষ্ঠানের দায় দেনা ব্যাংকের ওপর বর্তাবে। এটি কি স্বস্তিদায়ক? আমদানি রফতানি বাণিজ্যে নয়, শুধুমাত্র ক্ষুদ্র ঋণ কার্যক্রমই পরিচালনা করতে পারবে প্রস্তাবিত এই ব্যাংক। এমআরএ বলছে, ক্ষুদ্র ঋণ গ্রহীতার স্বার্থ এই ব্যাংকের মাধ্যমে সমুন্নত হওয়া উচিত। প্রান্তিক এসব মানুষই সচল রেখেছে অর্থনীতির চাকা। নানাবিধ সংকটের মধ্যেও দিনরাত পরিশ্রম করে উৎপাদন করেন পণ্য। অর্থায়ন বৈষম্যের কারণে বাধাগ্রস্ত হচ্ছে উদ্যোগ। এক্ষেত্রে বড় প্রতিবন্ধক পুঁজির স্বল্পতা। প্রান্তিক মানুষের সঞ্চয় নেয় ব্যাংক, কিন্তু দেয় না পর্যাপ্ত ঋণ। ভরসা ক্ষুদ্র ঋণ সংস্থা। অর্থায়ন নিশ্চিত করতে ক্ষুদ্র ঋণ ব্যাংক করতে চায় সরকার। জারি করা হয়েছে ক্ষুদ্র ঋণ ব্যাংক অধ্যাদেশ 2025। প্রাথমিকভাবে অনুমোদিত এবং পরিশোধিত মূলধন নির্দিষ্ট করা হয়েছে। প্রস্তাবিত ব্যাংকটির মালিক হবেন প্রান্তিক মানুষ। উদ্যোক্তারা পাবেন না বাড়তি কোনো লভ্যাংশ। কস্ট অফ ফান্ডটা কমে যাবে, কারণ আপনি যখন ক্লায়েন্টের সেভিংস এবং অন্য মানুষ থেকে সেভিংসটা নিতে পারবেন, আপনার কস্ট অফ ফান্ড কমে গেলে রেট অফ ইন্টারেস্টও আপনি কমাই দিতে পারবেন। ক্ষুদ্র ঋণে যেখানে আমাদের 24%, মাইক্রো ক্রেডিট ব্যাংক হলে এটা আরও কমে দেওয়া যেতে পারে। এতে করে আমার কাছে মনে হয় প্রান্তিক মানুষের দৌড় গোড়ায় ঋণ সুবিধাটা দেওয়া যাবে এবং তাদের দারিদ্রতা বিমোচনটা সুবিধা হবে। এই ব্যাংকটার বড় একটা দিক হলো পাবলিক ডিপোজিট নিতে পারবে, যেমন আমাদের এমএফআইগুলো আসলে পাবলিক ডিপোজিট নিতে পারে না। দে আর ভেরি মাচ লিমিটেড উইথ দেয়ার মেম্বার্স ডিপোজিট। তো মেম্বার্স ডিপোজিট তো ভেরি লিমিটেড। এখন যেটা আছে ধরেন যে তাদের টোটাল ফান্ডের 37 সামথিং, নট মোর দেন 40%। প্রশ্ন হচ্ছে, ব্যাংকটি তদারকি করবে কোন সংস্থা? যদি বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইন বলেই পরিচালিত হয়, তাহলে বিকল্প ব্যাংকের কি দরকার? তফসিলি ব্যাংকের মতো ব্যাংক হয় তাহলে অবশ্যই বাংলা ব্যাংকে করা উচিত, কিন্তু সেটার প্রয়োজন আছে কিনা? তাহলে এটার নাম আমরা মাইক্রো ক্রেডিট ব্যাংক কেন দিব? আর যদি মাইক্রো ক্রেডিট ব্যাংকই হয়, যেটা কিনা আপনার একদম মাইক্রো ক্রেডিট দিবে এবং এটার সাপেক্ষে সব কিছু হবে, খালি সঞ্চয়ের দিক থেকে একটু ভিন্ন মাত্রা, সেটা যদি হয় তাহলে অবশ্যই এটা এমআরএ করতে পারে। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান যদি এই ব্যাংকের শেয়ার হোল্ডার হয়, তাহলে তার সকল দায়দেনা ব্যাংকের উপর বর্তাবে, এমন নিয়মও প্রশ্নবিদ্ধ। তফসিলি ব্যাংক থেকে এই ক্ষুদ্র ঋণ ব্যাংকের পার্থক্য হচ্ছে, শেয়ার হোল্ডাররা বিনিয়োগ থেকে পাবেন না বাড়তি লভ্যাংশ। শেয়ার হোল্ডার যারা কিনা ওই যে ঋণ গ্রহীতা এবং আমানতকারী, তারা সেই ডিভিডেন্ড পাবে। কিন্তু আমরা কমার্শিয়াল ব্যাংকে যেমন স্পন্সর ডিরেক্টর বলি, এখানে যারা থাকবে তারা ওই ক্যাপিটাল দিয়েছে, শুধু সেই ক্যাপিটালটুকু ডিভিডেন্ড আকারে তুলতে পারবে। এর বেশি কিন্তু আপনার তারা কিছু পাবে না। তার মানে ক্যাপিটালটা শুধু রিকভার করতে পারবে। কারো দেখা যাচ্ছে কি 50,000 কোটি টাকার দায় দেনা আছে, অথরাইজ ক্যাপিটাল যার হবে 300 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল যেখানে শুরুতে হবে 100 কোটি টাকা। তো এর মধ্যে আপনি এটাকে কীভাবে ফিট করবেন? খসড়া চূড়ান্ত করতে 10 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। 2 সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে সবকিছু। ব্যাংক নামে চলতে গেলে এটা একটা প্রশ্ন আছে যে তাহলে এমআরএ কীভাবে রেগুলেট করবে? রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমে উঠেছে রিহ্যাব ফেয়ার 2025। এক ছাদের নিচে নিজের পছন্দের প্লট কিংবা ফ্ল্যাট খুঁজতে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। তাদের আকৃষ্ট করতে বিভিন্ন কোম্পানি মূল্য ছাড় সহ নানা অফার নিয়ে হাজির হয়েছে এই আবাসন মেলায়। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ঋণ সুবিধা তুলে ধরছেন ক্রেতাদের সামনে। উদ্যোক্তারা বলছেন, নতুন ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালায় অনেক জটিলতা কেটে যাওয়ায় ইতিবাচক প্রভাব পড়েছে প্লট ও ফ্ল্যাট বিক্রিতে।
শহরে একটা স্থায়ী আবাসন ও নিরাপদ বসবাসের স্বপ্ন থাকে অনেকে, কিন্তু ব্যয়বহুল এই স্বপ্ন পূরণের সাধ্য হয়ে ওঠে না। তাই কিছুটা সাশ্রয় বা মূল্য ছাড়ের সুবিধা পেতে রিয়া ফেয়ারে ভিড় করছেন ক্রেতারা। স্বাদ ও সাধ্যের মধ্যে ফ্ল্যাট খুঁজছেন তারা। রিয়াব ফেয়ার 2025-এর শেষ দিনেও স্টলগুলোতে ক্রেতা দর্শনার্থীদের বেশ ভিড়। গ্রাহকের পছন্দ অনুযায়ী নিজ নিজ প্রতিষ্ঠানের প্রকল্পগুলো ক্রেতার সামনে তুলে ধরছেন বিক্রয় প্রতিনিধিরা। একই ছাদের নিচে স্বনামধন্য সব প্রতিষ্ঠানের প্রকল্প যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ থাকায় সন্তুষ্ট ক্রেতারা। এখানে যেহেতু চাকরি করা, সেহেতু আমরা মনে করছিলাম যে একটা ছোট্ট একটা ফ্ল্যাট যদি আমার সাধ্যের ভিতরে থাকে, তাহলে ওরকম একটা ফ্ল্যাট আমি খুঁজছিলাম। কোনো কোম্পানি 10%, কোনো কোম্পানি 15% দিচ্ছেন। হ্যাঁ, আমরা দেখছি এটা আমাদের জন্য অনেক, মানে বিভিন্ন কোম্পানি আসলে আমাদের জন্য অনেক সুবিধা হয়। প্লট কিংবা ফ্ল্যাটের যথাযথ অনুমোদন আছে কিনা, অথবা ইমারত নির্মাণ বিধিমালা সঠিকভাবে অনুসরণ করে ভবন নির্মাণের বিষয়ে ক্রেতাদের জানার আগ্রহ সবচেয়ে বেশি। তবে এবারের আবাসন মেলায় ভবন নির্মাণে প্রযুক্তির ব্যবহার এবং মানসম্পন্ন নির্মাণ সামগ্রীর ব্যবহারের বিষয়ে সবচেয়ে বেশি খোঁজ দিচ্ছেন ক্রেতারা। উদ্যোক্তারা জানান, সম্প্রতি ঢাকা ও আশেপাশে ঘন ঘন ভূমিকম্পের জন্য এসব বিষয়ে ক্রেতাদের সচেতনতা বেড়েছে। বিল্ডিংয়ের ডিজাইন, তারপর ফ্লোর প্ল্যান, তারপর যেহেতু রিসেন্টলি আমাদের দেশে ভূমিকম্পের একটা বড় সম্ভাবনা গিয়েছে, তো সেই দিক থেকে চিন্তা করতে গেলে ওনারা সেটা চিন্তা করেও আমাদের কাছে আসছেন। সবসময় আমরা যে প্রাইসটা আসলে দিয়ে থাকি, রেগুলার যে প্রাইস থাকে, সেই প্রাইস থেকে আমরা মেলা উপলক্ষে আমরা একটা বিশেষ ছাড়ের রাখছি, বিশেষ প্রাইস থাকছে, সাথে আমাদের কিছু গিফট থাকছে। আমাদের এখানে 3 কাঠা আছে, 5 কাঠা আছে, আলহামদুলিল্লাহ। ওখানে নতুন ড্যাপের নতুন বিধিমালায়, ইমারত বিধিমালায় আমাদের এখানে বিল্ডিংয়ের হাইটটা একটু বেশিই পাবে। আবাসন প্রতিষ্ঠান ছাড়াও মেলায় অংশ নিয়েছে বেশ কটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। প্লট ক্রয় কিংবা নিজ জমিতে ভবন নির্মাণের জন্য বিভিন্ন ঋণ সুবিধা নিয়ে হাজির হয়েছে এসব প্রতিষ্ঠান। তুলে ধরছে ব্যক্তিগত কিংবা ত্রিপক্ষীয় গৃহঋণের নানা অফার। আমরা তো এনআরবি ব্যাংকের পক্ষ থেকে আসছি। আমাদের টিমটা ফাইন্যান্স করে হাউস ফাইন্যান্সের ব্যাপারে। সেখানে আমাদের প্রোডাক্ট আছে হোম লোন, কনস্ট্রাকশন, ফ্ল্যাট পারচেজ, টেক ওভার, তারপর আমাদের গ্রামীণ গৃহঋণ আছে, এটা সেমি পাকা কনস্ট্রাকশন, প্লাস আপনার ওখানে আমার কনস্ট্রাকশনের জন্য দেয়, আবার বিল্ডিং হাউস ফাইন্যান্সের জন্যও দেওয়া হয়। কেউ যদি রেডি ফ্ল্যাট অথবা বাড়ি, দোকান, গোডাউন, শোরুম এগুলো যদি কিনতে চায়, তাহলে আমরা সেখানে ফাইন্যান্স করতে পারি। আবার নিজের জায়গা আছে, সেই জায়গাতে সে বাড়ি করতে চায় নিজের মতো করে, সেখানে আমরা ফাইন্যান্স করি। 4 দিনব্যাপী এই আবাসন মেলা শেষ হচ্ছে আজ রাত 9টায়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে এবং 3 পার্বত্য জেলায়। টানা 3 দিনের ছুটিতে সরগরম দর্শনীয় সব স্থান। সব হোটেল, মোটেল, রিসোর্ট পরিপূর্ণ। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন সবাই। কেউ যাচ্ছেন সৈকতে, কেউ পাহাড়, নদী, হ্রদের মিতালি উপভোগে। পর্যটকের নিরাপত্তায় বাড়ানো হয়েছে টহল। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি, লাবণী ও সুগন্ধা এই 3 পয়েন্টে অগণিত পর্যটকের কোলাহলে মুখর। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে আনন্দে মেতেছেন দূর দূরান্ত থেকে আসা ভ্রমণপ্রিয় মানুষ। ইনানি হিমছড়িও ছুটছেন অনেকে। হলিডের মধ্যে সবসময় মোটামুটি কক্সবাজারে আসা হয়, তো এই জন্য। কক্সবাজারে এখন অনেক মানুষ, তো এখানে এসে আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে মানুষের মেলায় আসছি আর কি। আমার ফ্যামিলি নিয়ে আসছি, আমার 2 মেয়ে নিয়ে আসছি, আমার বউয়ের বান্ধবী নিয়ে আসছি। এসে খুব এনজয় করলাম। লাস্ট দিন অনেক মজা করেছি। নেক্সট দিন ইনশাল্লাহ আমরা পাটুয়ার টেক, ইনানি এসব ঘুরতে যাব। আর এখন সানসেট দেখতে এসেছি। পাহাড়েও পর্যটকের ঢল। বান্দরবানের মেঘলা, নীলাচল, নীলগিরি, চিম্বুক সহ প্রতিটি পর্যটন কেন্দ্রে ভ্রমণ পিপাসুদের ভিড়। উপভোগ করছেন নৈসর্গিক সৌন্দর্য। তবে হোটেলে থাকা খাওয়ার খরচ বেশি বলে অভিযোগ সবার। পাহাড়ের পরিবেশ তো বরাবরই সুন্দর। এত বড় একটা দীর্ঘ ছুটি পেয়েছি, 3 দিনের ছুটি, বৃহস্পতি, শুক্র এবং শনি। তো পুরো পরিবার নিয়ে আজকেই আসলাম, ফ্যামিলি নিয়ে আসছি, ঘুরতে আসছি, খুবই ভালো লাগছে। কিন্তু এখানে হোটেলগুলোর ভাড়া খুবই বেশি মনে হচ্ছে। চেষ্টা করতেছি যে তারা যাতে ন্যায্য ভাড়াটা নেয়, এবং আমাদের মোবাইল কোডের মাধ্যমে আমরা পরিচালনা করতেছি, এবং কয়েকজনকে জরিমানা করা হয়েছে। রাঙামাটির চিত্রও একই। কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, আরণ্যক, সুবলং ঝর্ণায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগে দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে। সব হোটেল, রিসোর্ট পরিপূর্ণ।
ঝুলন্ত ব্রিজটাই দেখলাম, এটা অনেক সুন্দর, অনেক বেশি প্রাকৃতিক, যেখানে হচ্ছে আমাদের বাংলাদেশের সৌন্দর্য অনেক ভালোভাবে বোঝা যাচ্ছে। আমি জানতাম সুন্দর, কিন্তু সুন্দরটা আসলে এত সুন্দর এইটা আজকে না দেখলে বোঝার মতো না। এইসব জায়গাগুলো গেলে আমার মনে হয় যে আরো ভালোভাবে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারবে। খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলা হর্টিকালচার পার্ক, ঝুলন্ত সেতু, রহস্যময় সুড়ঙ্গ সহ অন্যান্য সব দর্শনীয় স্থানও পর্যটক সমাগমে মুখর। আল আমিন শিকদার, যমুনা নিউজ। চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে প্রাণ গেছে একজনের, পুড়েছে 5টি দোকান। সকালে উপজেলার সাহারা বাজারে হয় এই অগ্নিকাণ্ড। ফায়ার সার্ভিস জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে স্থানীয় জয়নুল আবেদিনের মুদি দোকানে আগুনের সূত্রপাত হয়। এ সময় দোকানের স্টাফ সাব্বির আহমেদ বের হওয়ার চেষ্টা করলেও সেখানে দগ্ধ হয়ে মৃত্যু হয় তার। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতেও। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীদের দাবি, এই ঘটনায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতিও হয়েছে। জামালপুরে বাণিজ্যিকভাবে চাষ হয় পানি ফল। কম খরচে অধিক লাভজনক হওয়ায় এই ফল চাষে ঝুঁকেন কৃষকরা। তবে এবার বন্যা না হওয়ায় আবাদ ও ফলন দুইই কমেছে। তবে প্রান্তিক পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। বিলের বিস্তৃত জলের বুকে যেন সবুজ গালিচা। অপরূপ এই মেলবন্ধনেই লুকিয়ে আছে কৃষকের স্বপ্ন। বলছি পানি ফলের কথা। জামালপুরের বিভিন্ন এলাকায় প্রতি বছর বোরো ধান কাটার পর খালবিল, ডোবা ও পতিত জমিতে পানি ফল চাষ করেন অনেক কৃষক। ভোর হতেই পানিতে নেমে ফল সংগ্রহ শুরু করেন চাষিরা। বিল থেকে কৃষকদের কাছ থেকে পানি ফল কিনে নেয় পাইকাররা। দেওয়ানগঞ্জ ইসলামপুর সড়কের পাশেই গড়ে উঠেছে অস্থায়ী বাজার। তবে এবছর উৎপাদন কম হয় বিপাকে কৃষক। বর্ষাকালে কি হয়, পানি বন্যা আসে, তখন আমরা করি কি এটা চারা ফেলাইয়া আবার এই গাছকে কাটিয়ে আবার জমি চাষ করি না গাই পানির মধ্যে। বছরে 6 মাসের মতো পানি থাকার জন্যই আমরা এই ফলটা চাষ করি। আবার পানি শুকিয়ে গেলে আমরা ধান চাষ করি। এই ফসলে আবাদ করলে মোটামুটি আয় আসে। কোনো ফসল হয় না, এটা এই ফসলই হয়, এর দামও ভালো, আমরা বাজারে বিক্রি করি। চাষিরা বলছেন পানি ফল চাষে বিঘা প্রতি খরচ 12 থেকে 20,000 টাকা। এবার স্থানীয় বাজারে প্রতিমন পাকা ফল বিক্রি হচ্ছে 1500 থেকে 2000 টাকায়, আর কাঁচা পানি ফলের দাম প্রতিমন 1100 থেকে 1200 টাকা। মনে করেন যে কোনো জায়গায় থেকে সহায়তা করে না, যদি সরকার থেকে বা কৃষি থেকে যদি একটু সহায়তা করলেও মনে হইতো যে এই জিনিসটা আরো একটু আগায় যেত। আমরা পাইকার আছে, আমরা বিয়ে বিক্রি করে দিই, যে অবশিষ্ট থাকে এটা আমরা বাজারে নিয়ে যাই, বাজারে নিয়ে যাই বিয়ে বিক্রি করে আমাদের সংসার চালাই। উৎপাদন বাড়াতে চাষিদের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গত বছরের তুলনায় এই বছরের ফলন কম, কারণ হলো এবার বর্ষায় বা বন্যা সেরকম হয়নি, যার কারণে পানি স্বল্পতা ছিল। ফলে তারা প্রতি বছর সংগ্রহ করতে 6 বার, এবার তারা 4 বার সংগ্রহ করতে পেরেছে, যার কারণে তাদের টোটাল ফলনটা একটু কম হয়েছে। জেলায় চলতি বছর 40 হেক্টর জমিতে পানি ফল চাষ করেছেন কৃষক। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। দৈনন্দিন ব্যবহার্য জিনিস থেকে শুরু করে রোবোটিক্স উৎপাদনের জগতে বিপ্লব এনেছে ফটো পলিমারাইজেশন ভিত্তিক 3D প্রিন্টিং প্রযুক্তি। চীনা এই প্রযুক্তির নতুন মাত্রা যোগ করেছে শিল্প খাতে। ধারণা করা হচ্ছে 3D প্রিন্টিংয়ের আধুনিকায়ন খুব দ্রুত বদলে দিতে পারে উৎপাদন শিল্পের ভবিষ্যৎ। মুহূর্তেই তৈরি হচ্ছে দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র, তৈজসপত্র থেকে শুরু করে রোবটের শরীরের ফাইবার টাইপ কৃত্রিম পেশি, সবই সম্ভব হচ্ছে 3D প্রিন্টিং মেশিনের কল্যাণে। অভিনব ফটোপলিমারাইজেশন ভিত্তিক 3D প্রিন্টিং প্রযুক্তি নতুন চমক এনেছে উৎপাদন জগতে। আগের মতো স্তর ভিত্তিক উৎপাদন নয়, এই প্রযুক্তিতে কোনো কিছু তৈরির মূল চালিকা শক্তি আলো। তরল ফটোপলিমার রেজিনের উপর নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি বা ইউভি রশ্মি ফেললে মুহূর্তেই পাওয়া যাচ্ছে কাঙ্ক্ষিত অবয়ব। বানিয়ে ফেলা সম্ভব যে কোনো ত্রিমাত্রিক বস্তু। তাপে বা বাতাসে শুকানোর জন্য অপেক্ষা নেই। ইউভি কিউরিং পদ্ধতিতে আকৃতি নেয় দ্রুত, এর নিয়ন্ত্রণও অত্যন্ত নির্ভুল। ফলে প্রচলিত 3D প্রিন্টিং এর তুলনায় 20 থেকে 100 গুণ দ্রুত উৎপাদন সম্ভব এই পদ্ধতিতে।
এই প্রযুক্তি ব্যবহার করে রোবটের জন্য কাস্টমাইজ কৃত্রিম পেশি তৈরি করছে চীনা প্রতিষ্ঠান পলিপলিমার। কৃত্রিম পেশিগুলো শুধু শক্তিশালী নয়, প্রয়োজন অনুযায়ী প্রোগ্রাম করা যায়। কাঠামো, নমনীয়তা এবং যান্ত্রিক সক্ষমতা সবকিছুই নির্দিষ্ট চাহিদা অনুযায়ী এখন ডিজাইন করা সম্ভব। এই উপাদান শক শোষণ করতে পারে, সুরক্ষা দেয় এবং এর জালি কাঠামোর কারণে তাপ অপচয় হয়। একই সঙ্গে এটি খুবই হালকা। এই প্রযুক্তির সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্ভুল থাকা। ভুল নির্দেশনার কারণে বিকৃত হতে পারে গোটা পণ্য। কোম্পানিটি বলছে ভুল কমান্ডের ঝুঁকি এড়াতে কাজ করে যাচ্ছে তারা। এই প্রক্রিয়ায় বিকৃতি হতে পারে, তাই আমরা অ্যালগরিদমিক ক্ষতিপূরণ ব্যবহার করি। বর্তমানে আমাদের সর্বোচ্চ নির্ভুলতা 2.8 মাইক্রন পর্যন্ত। বিশেষ অ্যালগরিদম এবং সেন্সর ভিত্তিক নিয়ন্ত্রণের মাধ্যমে নির্দিষ্ট করা হচ্ছে ফটোপলিমারাইজেশনের সূক্ষ্মতা। বিশেষজ্ঞরা বলছে এই প্রযুক্তি ভবিষ্যতে রোবোটিক্স, চিকিৎসা, শিল্প উৎপাদন সহ সব ক্ষেত্রেই নিয়ে আসবে আমূল পরিবর্তন। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।